তিনটে পিরামিড, সেগুলো পাশাপাশি সমান দূরে। প্রথমটার ছায়া দ্বিতীয়টার ডবল, দ্বিতীয়টার ছায়া তৃতীয়টার অর্ধেক। কোন পিরামিড কত উঁচু? উত্তর এখনই দেবার দরকার নেই, ভেবেচিন্তে কাল পরশু যেদিন হয় বলবেন। ধাঁধার অত্যাচারে বাড়িশুদ্ধ লোকের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। তাতাইবাবুর বাবা যথাসাধ্য বাড়ির বাইরে পালিয়ে পালিয়ে থাকেন। অনেক রাতে তাতাইবাবু ঘুমিয়ে পড়লে পা টিপে টিপে বাড়ি ফেরেন, আর সকাল সকাল বেরিয়ে পড়েন তাতাইবাবু ঘুম থেকে উঠে সবা খাওয়ার আগেই। তাতাইবাবুর মা বেচারির রক্ষা নেই, তাকে বাড়ি থাকতেই হয়। সকাল সন্ধ্যা তার উপর দিয়ে ধাঁধার ঝড় বয়ে যায়। শুধু তাতাইবাবুর মা একাই নন, কাকার অবস্থাও কাহিল। কিন্তু কাকা বেশি বুদ্ধি খেলাতে পারেন না, তাই তাতাইবাবু তাকে সবসময় আক্রমণ করেন না। ছেড়েও যে দেন তা নয়, তাতাইবাবু কাউকেই ছাড়েন না। আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, পাড়া প্রতিবেশীর বাসায় আসা বন্ধ হয়ে গেছে। ধাঁধার ধাক্কা সামলাতে না পেরে গত 3 মাসে 7 জন কাজের লোক পালিয়ে গেছে, তার মধ্যে 2 জন মাইনে না নিয়ে। এমনকি ডাকপিয়ন পর্যন্ত তাতাইবাবুর বুদ্ধির পরীক্ষার জ্বালায় এখন আর এ বাড়িতে আসে না। উল্টো দিকের একটা বাড়ির ডাকবাক্সে তাতাইবাবুদের চিঠিপত্র ফেলে দিয়ে যায়। আর এসব কি সামান্য ধাঁধা নাকি? সেই সেকালের বাঘ, পান, ছাগলের নৌকোয় নদী পার হওয়া কিংবা বানরের তেলমাখা বাঁশ বেয়ে ওঠার বুদ্ধির পরীক্ষা হলে তবু রক্ষা ছিল। তা নয়, একেবারে প্রথমেই হয়তো আরম্ভ হলো ভূমধ্যসাগরে ভীষণ সাইক্লোন। আপনি একটি জাহাজের চালক, সেই জাহাজে আর কোনো যাত্রী বা নাবিক নেই, শুধু একটা বিশাল ধেড়ে ইঁদুর রয়েছে। এবার ভেবে বলুন, ইঁদুরটা কী রঙের? তাতাইবাবুর ধারণা এই ধাঁধাটা খুব সোজা, যে কেউ জবাব দিতে পারবে। সুতরাং উত্তরের অপেক্ষা না করে পরমুহূর্তেই তিনি চলে যান পিরামিডের ধাঁধায়। 3টে পিরামিড, সেগুলো পাশাপাশি সমান দূরে। প্রথমটার ছায়া দ্বিতীয়টার ডবল, দ্বিতীয়টার ছায়া তৃতীয়টার অর্ধেক। কোন পিরামিড কত উঁচু? উত্তর এখনই দেবার দরকার নেই, ভেবেচিন্তে কাল পরশু যেদিন হয় বলবেন। ইতিমধ্যে তাতাইবাবু আরেকটা কাজ চাপিয়ে দিয়েছেন। লাল, নীল, সাদা মার্বেল অন্ধকার ঘরে হলুদ বাক্সর মধ্যে থেকে তুলে আনতে হবে। ততক্ষণে আপনার চোখের সামনে হাজার হাজার হলুদ রঙের মার্বেল গড়িয়ে পড়তে শুরু করেছে। আপনি নিজেও গড়িয়ে পড়ছেন একটা পিরামিডের চূড়া থেকে। সুতরাং বাসায় লোক আসা বন্ধ। কিন্তু তাতে কি আসে যায়? কয়েকদিন আগে তাতাইবাবু পিকোলো দিদির কাছ থেকে একটা বিলিতি ধাঁধার বই চেয়ে এনেছেন। তার সব তাতাইবাবু ভালো বুঝতে পারছেন না, তবু যেটুকু পারছেন তাতেই যথেষ্ট। ডাকচোখে ঠাকুরদাকে এবং টেলিফোনে মামার বাড়ির সবাইকে সন্ত্রস্ত করে তুলেছেন। তাতাইবাবুর ঠাকুরদা মহোদয় স্বাভাবিকভাবেই বুড়ো মানুষ। তিনি একদিন প্রিয় পৌত্রের কাছ থেকে বহু দূরে দেশের বাড়িতে চিঠি পেলেন। শ্রীচরণেষু, আমাদের বাড়িতে যদি চারদিকে ঘোরানো গোল বারান্দা থাকত, যদি বারান্দায় 10 ফুট অন্তর একটা করে গোল থাম থাকত, প্রত্যেক থামে যদি 10 ফুট লম্বা একটা করে অজগর সাপ থাকত, প্রত্যেকটা অজগর সাপের যদি প্রতিদিন 100টা করে ছোট সাপ খাওয়ার জন্য লাগত, প্রত্যেকটা ছোট সাপ যদি 1 ফুট করে লম্বা হতো, আবার প্রত্যেকটা 1 ফুট লম্বা সাপ যদি দৈনিক 1 ইঞ্চি লম্বা একটা করে ছোট কেঁচো খেত, মফস্বলবাসী বৃদ্ধ পিতামহ এই পর্যন্ত পড়ে কীরকম অস্থির হয়ে ওঠেন। তাড়াতাড়ি 1 কলসি জল খেয়ে ফের একটা খামে ভরে ফেরত ডাকে তাতাইবাবুর চিঠিটি তাতাইবাবুর বাবার কাছে সঙ্গে সঙ্গে রওনা করিয়ে দেন। তাতাইবাবুর বাবার অবশ্য তাতাইবাবুর ঠাকুরদার মতো অতটা শক্ত মনোবল নয়।
তিনি প্রথম লাইনে ওই থামে থামে 10 ফুট লম্বা অজগর সাপ পর্যন্ত পাঠ করেই ভিড়মি খেয়ে পড়ে যান। তাতাইবাবুর মামার বাড়ির অবস্থা আরও কাহিল। তখনও রাতের অন্ধকার ভালো করে কাটেনি, শুধু একটু ভোর ভোর ভাব। এমন সময় টেলিফোন বেজে উঠল। চমকে উঠে ঘুম জড়ানো চোখে তাতাইবাবুর ছোট দাদু ফোন ধরলেন। হ্যালো ছোট দাদু, ঘুম ভেঙেছে? আচ্ছা বলো তো, হুমায়ুনের পরে ভারতের সম্রাট কে হন? প্রায় 50 বছর আগে ছোট দাদু ইতিহাস পড়েছেন, তবুও এটা ভুলে যাননি। কিন্তু তিনিও জানেন সোজাসুজি উত্তর দেওয়া মানে কোনো ধাঁধার প্যাঁচে পড়ে যাওয়া। তাই এড়াতে গিয়ে জিজ্ঞাসা করলেন, কোন হুমায়ুন? কোন হুমায়ুন আবার কি? একটাই তো হুমায়ুন, মোগল সম্রাট হুমায়ুন। ছোট দাদু রক্ষা পাওয়ার জন্য বললেন, বুঝলাম, তাহলে এ তো সোজা উত্তর। হুমায়ুনের পরে সম্রাট হলেন আকবর। এবার তাতাইবাবু আবার প্রশ্ন করলেন, আকবর সিংহাসন লাভ করার পর প্রথম কি করলেন? দুঃখের বিষয় তাতাইবাবুর ছোট দাদু মাত্র কয়েকদিন আগে এই ধাঁধাটির উত্তর কোথায় যেন শুনেছেন না পড়েছেন। তিনি চটপট জবাব দিলেন, আকবর সিংহাসন লাভ করে প্রথম যা করলেন সেটা হলো তিনি সিংহাসনে বসলেন। তাতাইবাবু কিন্তু অদমিত। তিনি সঙ্গে সঙ্গে প্রসঙ্গান্তরে চলে গেলেন। গুজরাটের সিংহের সঙ্গে আফ্রিকার সিংহের পার্থক্য কতটা? এই প্রশ্নের সোজা উত্তর প্রায় 3000 মাইল। এই উত্তর জানা ছোট দাদুর পক্ষে সম্ভব নয়। সুতরাং ভদ্রলোক অসহায়ভাবে হেরে গেলেন। সবাই হেরে যাচ্ছে, বাবা প্রায় পলাতক, অন্যেরা আত্মসমর্পণ করছে, আর বাকিরা এদিক পানে আসছেই না। তাতাইবাবু বিজয় পতাকা উড়িয়ে বেড়াচ্ছেন। এইভাবে চমৎকার চলছিল। মধ্য থেকে বাদ সাধলেন ডোডোবাবু। ডোডোবাবু আজকাল নরেন্দ্রপুরে বোর্ডিংয়ে থেকে পড়াশুনো করছেন। সেখানে হাজার ছেলের হাজার রকম ধাঁধা। সেই হাজার ধাঁধার বোঝা কাঁধে করে ডোডোবাবু ছুটিতে বাড়ি এসেছেন। ডোডোবাবু ফিরে আসা মাত্র তাতাইবাবু উল্লসিত হয়ে পড়লেন। যাক, এতদিনে একটা প্রতিদ্বন্দ্বী পাওয়া গেল। অবশ্য তাতাইবাবু মনে মনে জানেন ডোডোবাবু ধাঁধায় নির্ঘাত হারবেন। অন্তত আগে তো ডোডোবাবু একদম ধাঁধা জানতেন না। তাতাইবাবু অন্তর্যামী নন। তিনি কি করে জানবেন যে সেদিনের শান্ত নিরীহ ডোডোবাবু এই অল্প সময়ে দুর্দান্ত ধাঁধাবাগীশ হয়ে উঠেছেন? ফলে যা হলো তা যারা কোনো দিন ধাঁধার লড়াই দেখেননি তারা কখনোই অনুমান করতে পারবেন না। ডোডোবাবু ফিরে এসেই হাসি হাসি মুখে তাতাইবাবুদের বাড়ি চলে এলেন। তাতাইবাবু এগিয়ে গিয়ে ডোডোবাবুকে অভ্যর্থনা করে নিয়ে এলেন। ডোডোবাবু ঘরে ঢুকে তাতাইবাবুর পাশে এসে বসলেন। তাতাইবাবু বললেন, কদিন আছেন? ডোডোবাবু বললেন, এই সামনের সোমমঙ্গলবার নাগাদ ফিরতে হবে। সঙ্গে সঙ্গে তাতাইবাবু ঝাঁপিয়ে পড়লেন। সোমের প্রথম, মঙ্গলের শেষ। কি মাছ বলুন দেখি? এই সামান্য প্রশ্ন ডোডোবাবুর কাছে এখন যাকে বলে জলভাত। চোখ নাচিয়ে জবাব দিলেন, শোল মাছ। তারপর একটু ভ্রু কুঁচকে বললেন, অবশ্য বানান ভুল, তালবস্য হবে। সেটা তাতাইবাবুও জানেন, কিন্তু ধাঁধার খেলায় এরকম একটু হেরফের সবসময়ই চলে। তাই ডোডোবাবুর সংশোধনী উত্তরে তিনি সন্তুষ্ট না হয়ে চটে গিয়ে কি একটা কঠিন প্রশ্ন করতে গেলেন। তার আগেই ডোডোবাবু তাকে হাত তুলে থামিয়ে দিয়ে বললেন, তার থেকে শুদ্ধ বানানের ধাঁধা দিচ্ছি। একটা বলুন তো, কোন মাছ বাড়ে পড়ে আছে? সোজা প্রশ্নের সোজা জবাব। তড়িৎ গতিতে ভেবে নিয়ে তাতাইবাবু বললেন, রুই মাছ। এইভাবে অত্যন্ত অনাড়ম্বরভাবে যুদ্ধ শুরু হয়ে গেল। তারপর দিন নেই রাত নেই অবিরাম তুমুল লড়াই। সে যুদ্ধের নমুনা দেওয়া কঠিন। রাত 10টা বাজে। তাতাইবাবুদের বাড়ির জানালায় ডোডোবাবুর মুখ দেখা গেল। তাতাইবাবু এগিয়ে যেতেই ডোডোবাবু বললেন, 4টে বেড়াল ছানা, একটা সাদা একটা কালো, আর 2টো সাদা কালো। ডোডোবাবুর মা সেই সময় তাতাইবাবুদের বাসায় বসেছিলেন। তার আবার বেড়াল ছানায় অ্যালার্জি। তিনি বললেন, না না, বেড়াল ছানা এনো না। তাতাইবাবু এগিয়ে এসে উদ্ধার করলেন, না না, বেড়াল ছানা নয়, এটা একটা ধাঁধার জবাব।
তারপর ডোডোবাবুর দিকে ঘুরে বললেন, ঠিক আছে ডোডোবাবু, আর দুটো বাকি রইল। ডোডোবাবু মাকে সঙ্গে করে বাড়ির দিকে যেতে যেতে বললেন, আমারও 4টে উত্তর পাওনা আছে আপনার কাছে। অবশ্য 4টে 3টে হতে দেরি হলো না। কয়েক মিনিটের মধ্যে তাতাইবাবু ডোডোবাবুদের বাড়িতে দৌড়ে গিয়ে একই প্রক্রিয়ায় জানালায় দাঁড়িয়ে বললেন, সবচেয়ে চওড়া খালটা 112 ফুট। দিনরাত ডোডোবাবু তাতাইবাবু চিন্তামগ্ন। আহার নিদ্রা মাথায় উঠেছে, কথাবার্তা নেই, শুধু কখনো কখনো হয় একটা প্রশ্ন, না হয় একটা উত্তর। তাতাইবাবুর গতকাল বিকালের প্রশ্নের হয়তো ডোডোবাবু উত্তর দিলেন আজ দুপুরে। তার কোনো পারম্পর্য নেই, ধারাবাহিকতা নেই, শুধু দুজনে বুঝতে পারছেন দুজনের ভাষা। সে এক সাংঘাতিক রহস্যময় দুর্বোধ পরিবেশ। আবার কখনো কখনো পুরো ব্যাপারটা রীতিমতো তরল এবং হাস্যকর হয়ে উঠছে। ডোডোবাবু জিজ্ঞাসা করলেন, আচ্ছা ধরুন আপনার সিঁড়ির উপরে চেনে বাঁধা একটা কুকুর ঘেউ ঘেউ করছে। আপনি বসে বসে বিরক্ত হচ্ছেন। কি করে সিঁড়িতে কুকুরের চেঁচানি বন্ধ করবেন? তাতাইবাবুও সরাসরি জানালেন, সিঁড়ির কুকুরটাকে ঘরে নিয়ে আসব, তাহলেই সিঁড়ির চেঁচানি বন্ধ। আরেক মুহূর্তেই দুজনে মুখোমুখি দাঁত খিচিয়ে উঠছেন। ডোডোবাবু বলছেন তিনি শুদ্ধ, তাতাইবাবু ভুল। তাতাইবাবু বলছেন তিনি শুদ্ধ, ডোডোবাবু ভুল। ছুটির পর স্কুল খুললেই ডোডোবাবু তাতাইবাবু দুজনেরই পরীক্ষা। পরীক্ষার পড়া একেবারে চুলোয় গেছে। এখন সমস্ত সময় কাটছে ধাঁধা নিয়ে চুলোচুলিতে। শেষ পর্যন্ত তাতাইবাবুর বাবা একদিন মরিয়া হয়ে দুজনকে ধরলেন। আপনারা ভাবছেন কি রাত দিন পিরামিড, খাল আর থামের হিসেব নিয়ে কাটাকাটি করছেন? এদিকে অঙ্কের খাতায় ধুলো পড়ে গেছে, ইতিহাস বইয়ের পাত্তা নেই, আর আপনারা আকবর সিংহাসনে বসলো কি দাঁড়ালো তাই নিয়ে হল্লা করছেন। অথচ আমি জানি একটা সোজা ধাঁধার পর্যন্ত জবাব দেবার ক্ষমতা আপনাদের নেই। ডোডোবাবু তাতাইবাবু দুজনেই এই হঠাৎ আক্রমণে হকচকিয়ে গিয়েছিলেন। তবু এই সোজা ধাঁধার উল্লেখে দুজনেই উত্তেজিত হয়ে উঠলেন। কি সোজা ধাঁধা যা আমরা পারব না? তাতাইবাবুর বাবা অল্প বয়সে নিজেও 2-1টা ধাঁধা জানতেন। তার মধ্যে খুব মজার একটা তাঁর মনে ছিল। তিনি জানেন এই ধাঁধাটা এরা দুজনে কেউই জানেন না। সুতরাং যথেষ্ট গম্ভীর হয়ে বললেন, 2টো নারকেল গাছ, তার একটাতে একটা কাঠবিড়ালি নিচু থেকে উপরের দিকে উঠছে, আর একটায় 4টে কাঠবিড়ালি উপর থেকে নিচে নামছে। যে কাঠবিড়ালিটা উপরে উঠছে সে যেগুলো নিচে নামছে তাদের প্রথমটাকে জিজ্ঞাসা করল, তোমার পিছে কটা কাঠবিড়ালি আছে? প্রথমটা বলল 3টে। তারপর দ্বিতীয়টাকে প্রশ্ন করাতে দ্বিতীয়টাও বলল যে তার পেছনে 3টে কাঠবিড়ালি আছে। তৃতীয় এবং অবশেষে চতুর্থটাও বলল তাদের পেছনে 3টে করে কাঠবিড়ালি আছে। এবার আপনারা দুজনে ভালো করে ভেবেচিন্তে বলুন এটা কি করে হলো? ডোডোবাবু তাতাইবাবু দুজনেই বসে বসে মাথা চুলকোতে লাগলেন অনেকক্ষণ ধরে, যতক্ষণ না তারা ক্লান্ত হয়ে পড়লেন। দুজনে মিলে আলাদা আলাদা বসে ভাবলেন, তারপরে একত্রে বসে আলোচনা করতে লাগলেন। নারকেল গাছ এবং কাঠবিড়ালির অনেক ছবি আঁকা হলো। শেষে দুজনেই হার মানলেন। তখন তাতাইবাবুর বাবা একটু হেসে বললেন, এই সোজা জিনিসটা ধরতে পারলেন না? পেছনের 3টে কাঠবিড়ালি ডাহা মিথ্যুক, সোজা মিথ্যে কথা বলেছে। ডোডোবাবু তাতাইবাবু দুজনেই প্রতিবাদ করে উঠলেন, এটা বাজে ব্যাপার, এটা ধাঁধা নয়। তাতাইবাবুর বাবা ধমকিয়ে উঠলেন, আপনাদেরও সমস্ত বাজে ব্যাপার, পড়াশুনো খাওয়া দাওয়া ফেলে সারাদিন রাত ধাঁধা চলতে পারে না। ডোডোবাবু একেবারে চুপসে গেলেন। এরই মধ্যে তাতাইবাবু ক্ষুণ্ণ হয়ে বললেন, কিন্তু ধাঁধা তো বুদ্ধির ব্যাপার। তাতাইবাবুর বাবা বললেন, অত বেশি বুদ্ধির দরকার নেই। ডোডোবাবু তাতাইবাবু এরপর সাবধান হয়ে গেছেন। এখন থেকে মাসে একদিন প্রকাশ্যে আর কখনো সখনো লুকিয়ে চুরিয়ে একটু আধটু ধাঁধার খেলা চলে। ডোডোবাবু নরেন্দ্রপুরে ফিরে গিয়েছেন। তাতাইবাবুও এখন পণ্ডিতিয়ায় একা একা। দেখা যাক আবার যখন ছুটিতে ডোডোবাবু আসবেন তখনও এদের ধাঁধার নেশা থাকে কিনা।
লেসন চ্যানেলে আজকে শুনলেন তারাপদ রায়ের লেখা ধাঁধা কাহিনী।